নমস্কার। সন্দীপ গুহ প্রোডাকশন নিবেদিত আনকাট আড্ডায় আবারও চলে এসেছি আমি সন্দীপ। আপনারা অধীর আগ্রহে আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করেন সেটা আমি জানি, এবং ইতিমধ্যে এই অনুষ্ঠানকে আপনারা অসম্ভব ভালোবেসে ফেলেছেন সেটাও আমার কাছে খবর আছে, কারণ আপনারাই সেই খবর কমেন্টে মেসেঞ্জারে দিয়ে থাকেন। আজকের এই আনকাট আড্ডায় যিনি আমার অতিথি হয়ে এসছেন তিনি একজন স্বনামধন্য নৃত্যশিল্পী, এবং শুধু মালদা থেকে আজকে আমাদের ডাকে আজকে উনি সাড়া দিয়ে এসছেন। দেবরাজ ভৌমিক। দেবরাজকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ বলবো না, কারণ বন্ধুকে ধন্যবাদ বলতে নেই, অনেক ভালোবাসেন। দেবরাজের সঙ্গে আমার অনেকদিন থেকে কথা হচ্ছিল এই পডকাস্ট নিয়ে, সময় সুযোগ বা ব্যাটে বলে এক হচ্ছিল না, আজ সেটা হলো। সেটা খুবই আনন্দের বিষয়। আজ আমরা দেবরাজের এই পথ চলা নাচ নিয়ে সেটা শুনে নেব, এবং আপনারাও শুনবেন অনেক অজানা কথা। সঙ্গে থাকুন আমাদের আজকের অনুষ্ঠান আনকাট আড্ডায় বা এই আড্ডাতে। চলুন। দেবরাজের তোমার তো বোধহয় বর্ন অ্যান্ড বটম মালদাতেই বড় হয়েছো। তোমার ছোটবেলাটা একটু শুনি, নাচ নয়, তোমার ছোটবেলা বলতে আমার ছোটবেলাটা আমি ভীষণ স্বাচ্ছন্দ্যেই কাটে, মানে আমি যেইভাবে এখন কাটাচ্ছি ছোট থেকেই সেইভাবে কাটিয়ে এসেছি। কারণ আমার বাবা মায়ের কোনোদিনই কোনো ব্যাপারে বিধিনিষেধ ছিল না, যেই কারণে আমি আমার কোনো ব্যাপারে বাধা বিপত্তি পাইনি, যে আমার এই ব্যাপারে বাধা, ওই ব্যাপারে এটা সেটা, সেরকম কোনো আপত্তির বিষয় কিছু ছিল না। সেই জন্য ছোটবেলাটা ভীষণ স্বাচ্ছন্দ্যে কেটেছে। আমি যেটা চেয়েছি সেটা করেছি, আমাকে সেই ব্যাপারে কোনোদিনই বাধা দেয়নি। সুতরাং আমার এবং বাবা মাকে যাতে বাধা দিতে না হয়, হয়তো সেই রকম বিষয় কোনোদিনও আমি তাদের কাছে মানে পেশই করি। এই জন্য সেই ব্যাপারটা আমার ভীষণ ভাবে স্বাচ্ছন্দ্য, মানে আমি খুব স্বচ্ছল ভাবে মানুষ হয়েছি এই ব্যাপারে। আর আমি ব্যক্তিগত ভাবে একটা কথা আপনাদের বলি, জানি যেটা বলে সেটাই বলছি। আমার বন্ধুটি ভীষণ শান্ত মানুষ, মানে এতই শান্ত ছিল ছোটবেলায় যে তার নানাদেরও গল্প আছে, সেই গল্পগুলো একটু শুনে নিচ্ছিল যেটা বলে। ছোটবেলার গল্প, দুষ্টু তো খুবই ছিলাম, কারণ ভীষণ দুষ্টু আমি। আচ্ছা, দুষ্টু কথা মনে পড়লো, ওর ডাক নাম মিষ্টু, কিন্তু আমি ওর ঘটনাগুলো শুনেই বলেছিলাম তোমার নাম হওয়া উচিত ছিল দুষ্টু। হ্যাঁ, আমি বড্ডই দুষ্টু ছিলাম, যেহেতু আমার উপরে আমার দাদা, তার উপরে আমার দিদি, তো 3 ভাই বোনের সবার ছোট আমি, বড়ই আদরের। পাশাপাশি আমার আরো দাদা দিদিরা রয়েছে, প্রত্যেকের কাছে আমি সবার ছোট, বাড়ির ছোট বলতে আমি একাই আর কি, মানে বাবার দিকে। তো সেই ক্ষেত্রে আমি একটু আদরের এবং দুষ্টু তো বটেই। বিভিন্ন রকম দুষ্টুমি রয়েছে। বাড়িতে খেলা করছি পাশের বাড়ির ছেলেটির সাথে, এই যে কুকুর, সে বাড়ির দুয়ারে রয়েছে, হয়তো বা সে পাগলই ছিল কুকুর। তো যতটুকু মনে পড়ে, পাশের বাড়ির ছেলেটি আমাকে বললো চলো ঢুকে যাই ঘরে। আমরা ঢোকার কোনো ব্যাপার নেই, ওর ছেলেটি ঢুকে গিয়েছে, কিন্তু আমি গিয়েছিলাম কুকুরটিকে আরো খোঁচা দিতে গিয়ে আবার এসে কামড় খেয়েছি। উৎসাহটা অনেক বেশি ছিল। তারপরে সেই কুকুরটিকে খোঁচা দিতে গিয়ে আমি কামড় খেয়েছি, এবং সেই কামড়ের কথা যখন মাকে জানান দিই, মানে তার একটিও মাটিতে পড়েনি আর কি, সবটাই তোমার পিঠে পড়েছে। বেশ মজা। মা সহসায় মারতেন না, কিন্তু সেদিন মা অসম্ভব বিরক্ত হয়ে বেড়েছিলেন। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটালে উনি বা কি করেন বেচারে। আচ্ছা, এবার তোমার নাচে আসি। নাচের ব্যাপারে তোমার নাচ শেখাটা কি মানে কাকু কাকিমার ইচ্ছেতে না তোমার ইচ্ছেতে? অনেক ছোটবেলা থেকে শুরু করেছো তো? একদম, আমার তখন বয়স 2.5 কি 3 বছর বয়স, মানে ছোট 2.5-3 বছর বয়স। তখন আমার খুব মনে পড়ে 3 বছর বয়সে আমি নাচে ভর্তি হয়েছি। আমার নাচটা ছোট থেকেই ভীষণ প্রিয়, এবং তখন আর কি আমি জানতাম না কোনটা কি ফর্ম,
কোনটাকে ভারতনাট্যম, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, কোনটাকে ভারতনাট্যম বলে, কোনটাকে কত্থক বলে বা কিছু। তো আমার যেটা সব থেকে ভালো লাগতো ভারতনাট্যমের কস্টিউমটা, ওটা টিভিতে দেখে, হ্যাঁ টিভিতে দেখে আমার ওই কস্টিউমটা আমাকে ভীষণ ভীষণ ভাবে আকর্ষণ করতো। তো যাই হোক, নাচ তো করতাম। বাবা ভীষণ ভালো গাইতেন, বাবা ভীষণ ভালো গাইতেন, বাবা ভীষণ ভালো আঁকতেন, বাবা তবলাও বাজাতেন ভীষণ ভালো। মানে শিল্পী সত্তাটা মানে কাকুর থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার বাবার কাছে শোনা আমার ঠাকুমা নাকি ভীষণ ভালো গাইয়েছিলেন। তোমার দিদিও খুব ভালো গান গায়। হ্যাঁ, দিদি ভীষণ ভালো গান গান, দাদা খুব ভালো তবলা বাজান। আচ্ছা, তো মানে পরিবারের একটা ওই সৃজনশীলতার একটা ধারা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। এবার আমার ছোট থেকে যেহেতু ওই নাচটা খুব ভালো লাগতো, আমি খেলাধুলায় ভীষণ বিশেষ মনোযোগী নই, আমার নাচ ভীষণ আকর্ষণ করতো আমাকে। তো নাচটা করতাম। তো নাচে আমাকে ভর্তি করে কিন্তু আমার বাবা। এটা আমি শুনেছি। হ্যাঁ, নাচে ভর্তি করেন আমার বাবা, এবং বাবাকে কন্টিনিউ পুশ করে যান এই নাচের ব্যাপারে আমার এক পিস্তত দিদি। আচ্ছা, মানে বাবার তো ছিলই, যেহেতু আমি নাচ করতাম, তো সেই পিস্তত দিদি কিন্তু বারবার আমার বাবাকে বলতেন, মামা মিষ্টুকে এরকম নাচে ভর্তি করুন। তো নাচটা ওর আছে। তো দিদি আজকে নেই আমাদের মধ্যে, কিন্তু দিদির এই সুবাদে হয়তো আজকে আমি নাচটা ধরে রাখতে পেরেছি, এবং বাবাও নেই। এবং বাবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমার যেটা ইচ্ছেটাকে পূর্ণতা দিয়েছেন এবং প্রাধান্য দিয়েছেন। মানে সেই সোর্সেই আমার প্রথমেই মালদাতেই আমার ঠিক আমার মামার বাড়ির পাশেই থাকতেন আমার নৃত্যগুরু শ্রীমতী অতসী পণ্ডিত। আচ্ছা, ওনার কাছে আমার প্রথম পথ চলার শুরু। এটাতে তুমি খুব ভাগ্যবান। বিষয়টা একজন ছেলে, মানে আমি খুব পরিষ্কারই বলি, সমাজে ছেলে নৃত্যশিল্পী সবচেয়ে বড় বাধা তৈরি হয় বাড়িতে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, একদম মানে নৃত্যশিল্পী বলতেও নয়, আমার যতটুকু মনে হয় ক্লাসিক্যাল নিয়ে যারা চর্চা করে, যারা শাস্ত্রীয় নৃত্য নিয়ে ছেলেরা যারা চর্চা করে, তাদের একটু বাধা বেশি, এবং বাড়িতে শুরু হয়। পাশাপাশি আশেপাশের লোক আছে, সেগুলো তো মানে তুলি দিয়ে উড়িয়ে দেওয়া, সেগুলো কিছু নয়। তবে বাড়ির সঙ্গে লড়াইটা অনেক বেশি কঠিন না, সমাজের সঙ্গে লড়াই করে যাওয়া যায়, কিন্তু বাড়ির সাথে লড়াইটা করা যায়। সেই দিকে আমি সত্যি ভীষণ লাকি। মানে এখনো মানে বাবা নেই, কিন্তু মা কোনোদিনও দেখাননি যে আমাকে কতটা আপনি সাপোর্ট করেন, কিন্তু মায়ের যে রকম আশীর্বাদ আমার সাথে প্রতি মুহূর্তে রয়েছে, মানে আমার কাছে ভগবান বলতে পারেন। অবশ্যই মা বাবার সাপোর্ট না থাকলে আমার মনে হয় কোনো সন্তান তার ইচ্ছের যে পথ, সেই পথে চলতে পারে না। এবং তার থেকেও বড় কথা দেবরাজ, তোমার আমাদের সকলের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য, যে যেখানে প্রফেশনটাই আমাদের একটা, আমরা তো কেউ চাকরি বা অন্য কিছু করি না, আমাদের এই সৃজনশীলতাকে আমরা ভালোবাসি, সেটাকেই আমরা বপন করি এবং লালিত করি, এবং সেটাই আমাদের অর্থ উপার্জনেরও জায়গা। একদম, মানে আমরা নেশাটাকেই পেশা করেছি। সেটা আমাদের জন্য ভীষণ ভালো, কারণ আমাদের আনন্দের জায়গা। কিন্তু হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে পারিবারিক একটা তো অসুবিধা হয়। হ্যাঁ, কিন্তু আমার পারিবারিক কোনো অসুবিধা নেই, পারিবারিক কোনো অসুবিধা ছিল না, কারণ ছোট থেকেই আমি নাচটাকে ভালোবাসতাম জন্যে আমার দিদিও খুব সাপোর্ট করতেন আমাকে। মানে দাদা ভীষণ চুপচাপ, দাদা একটু অন্যরকম, আমি ভীষণ কথা বলতে ভালোবাসি, বা দাদাও দুষ্টুমি করতেও, কিন্তু মানে দিদির সাথে আমার অ্যাটাচমেন্টটা বেশি ছিল বরাবর। তো যাই হোক, দিদিও ভীষণ ভালো গাইয়ে, দিদিও ভীষণ ভালো গান করে। মা বাবার সাপোর্টটা তো খুবই, মানে মা সবসময় পেছন থেকে আমাকে একদম। তুমি তো বললে যে ভারতনাট্যমের পোশাক তোমাকে টানতো, তাই ভারতনাট্যমের প্রতি বেশি আকর্ষণটা তোমার ছিল। দেবরাজের শেখার বিষয়ে একটু কথা বলি। আর একটা কথা আপনাদের বলি, মালদাতে দেবরাজের একটি খুব বড় প্রতিষ্ঠান রয়েছে, যেখানে দেবরাজ বহু ছাত্রীদের নাচ শেখায়। কিন্তু একটা দুঃখের ব্যাপার আছে, আমি এটা আমার একটা অভিমান থেকেই বলি তোমাকে, তুমি একজন নিজে পুরুষ নৃত্যশিল্পী, এবং তোমার কদিন আগে তোমার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেখানে ছাত্র নেই কেন? হ্যাঁ, ছাত্র নেই বললে ভুল হবে, ছাত্র ছিল, অনেক ছোট থেকে নাচ শিখতে হয়েছে, যা হয় বাড়ির সাপোর্ট, মানে গুরু যে সাপোর্টটা পেয়েছে সেই সাপোর্টটা এই সময় এসব আমি তাকে ধরে রাখতে পারি। এখন তো মানে সব থেকে বড় ব্যাপার যেটা হয়ে গেছে যে মা বাবার কাছে নাচটা এখন ওই শুধু একটু শিখুক ব্যাস। তো ওই হচ্ছে, কেউ
হয়তো সেটা নিয়ে কিছু ভাববে সেই অবধি কেউ আচ্ছা, পৌঁছচ্ছে না। সেটাই একটা বড়ই, মানে আমারও বড়ই দুঃখের। আমিও তাকে ধরে রাখতে পারি। এবং বাচ্চাটি ভীষণ ভালো নাচ করতো, মানে ওকে দেখে হ্যাঁ, ওকে দেখলে অডিয়েন্স দাঁড়িয়ে থাকবে, দেখবে, নাচ দেখবে ওর। এরকম ভালো বাচ্চাটি নাচ করতো, কিন্তু কিছু করার নেই। মাধ্যমিকের ক্লাস 8, হ্যাঁ 8 চলাকালীন হয়তো সে নাচটা বন্ধ করে দিয়েছে। এখন তো এটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে যে এখন এটা খুব নর্মাল। পড়াশোনার জন্য সবকিছু ছেড়ে দেওয়া যায়। সবকিছু ছেড়ে দাও, মানে পড়াশোনার সাথে সাথে প্যারালালি সবকিছু যে করা যায়, এবং যারা করে তোমরা প্রতিষ্ঠা পেয়েছো, বা বড় শিল্পীরাও যারা প্রতিষ্ঠা পেয়েছেন, আমাদের সিনিয়র যারা তারা কি পড়াশোনা করেননি, তারা তো পড়াশোনাটাও করেছেন, এবং শুধু পড়াশোনা করেনি না, তারা প্রত্যেকেই অত্যন্ত দক্ষ পড়াশোনা করেছেন। ঠিক আছে, মানে আমি কদিন আগে একটি পডকাস্টে ইন্দ্রাণীদের বাড়ি গিয়েছিলাম। ইন্দ্রাণী সেন উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলেন। পড়াশোনা না করে নিশ্চয়ই হন, তার সাথে সাথে তিনি দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখছে, মায়ের কাছে গান শিখছে, অনুষ্ঠান করছে। তাহলে সেগুলো যদি সম্ভব হয়, তাহলে এখনকার ছেলে মেয়েদের এগুলো কেন সম্ভব নয়? এটা আমি মানে পড়াশোনার নাম করে বা দোহাই দিয়ে অজুহাত, আমি মনে করি অজুহাত। এটা একদম অজুহাত। কারণ ওই শুধু এটাকে প্রায়োরিটি দিতে পারছে না। এখন বাচ্চারা চাইলেও হয়তো মা বাবারা দিতে পারছেন না। এটা একটা মস্ত বড় একটা সমস্যা। এটা একটা সমস্যা। আর অনেক সময় তো বাচ্চাদেরও কিছু করার থাকে না। কারণ দেখো, এটা খুব সত্যি কথা, অর্থনীতি একটা খুব বড় কাজ করে। হ্যাঁ, তো একজন স্কুল করে বা পড়ুয়া বা কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, তারা তো ডিপেন্ড তার বাবা মায়ের অর্থের ওপরে। হ্যাঁ, এখন আমরা যেমন বলতে পারি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু করতে পারি, যেহেতু আমরা একটা উপার্জন করি, সেটা করতে পারি, কিন্তু তারা তো করতে পারে না। তারা সেটা এটা একটা সমাজের ব্যাধি, ব্যাধি, অবশ্যই ব্যাধি, এবং সেটা মা বাবাদের ব্যাধি। একদম, এটা কিন্তু বাচ্চাদের না। যারা শিক্ষার্থী তাদের এসব ব্যাধি নেই। তারা চাইছে আসতে, তারা ক্লাসে আসলে তাদের মন ভালো থাকছে, এবং তাদের পড়াশোনা। এমন ছাত্রছাত্রীও আছে আমার কাছে যারা পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়তো বলে যাচ্ছে যে স্যার আমাকে একটু বলুন আমার পরীক্ষাটা আজকে যেন ভালো হয়, আপনি বললে আমার পরীক্ষা ভালো হবে। তো এগুলো নিশ্চয়ই মা বাবারাই ফোন করাচ্ছেন, তো সেই রকম মা বাবাও আছেন। এবং খুব দেখো, একটা ঘটনা, আজকে তোমার কাছে 150-200 স্টুডেন্ট নাচ শিখছে, সেখানে 150-200 স্টুডেন্টই যে একটা বিশাল কিছু জায়গা করবে তা তো নেই। তার মধ্যে হয়তো 2জন করলো, কিন্তু বাকি যারা করছে, তারা শিখছে, তাদের কিন্তু এটা একটা মানসিক শান্তিরও জায়গা, আনন্দের জায়গা, ওই যে বলছে বিকাশ হয়। হ্যাঁ, ওই যে বলছে পরীক্ষার জন্য ক্লাস বন্ধ থাকবে, মাধ্যমিক পরীক্ষার চলাকালীনও আমার কাছে বাচ্চা নাচ করেছে। কেন না? মা আমাকে একটু নাচ করতে দাও, তাহলে আমি কালকে পরীক্ষাটা ভালো দিতে পারবো। তো বাচ্চাটি তো 90% পাস করেছে। তো সে কি পড়াশোনা করেনি বা নাচ করেনি? করেছে। তো সেই রকম বাচ্চাও আছে, সেরকম মা বাবাও আছে। তো সবকিছুই একসাথে করা যায়। আমি নাওয়া খাওয়াও যেমন ডেলি করছি, নাচটাও যদি আমি নাওয়া খাওয়ার মতোই করি, তাহলে আশা করি সেটাও ভালো হবে। আমরা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগের 2 দিন আগে বোধহয় অনুষ্ঠান করে এসেছি। আমি মাধ্যমিক পরীক্ষার 2 দিন আগে গিয়ে আমার টিচারের বাড়িতে বসেছিলাম, নাচ করেছি। কারণ আমি নাচ না, মঙ্গলবার দিন অঙ্ক পরীক্ষা, আমি রবিবারে টিচারের বাড়িতে বসে আছি, আমি নাচের ক্লাসে গিয়েছি। তো মনে হয় তখন ওটা না করতে পারলে আমার হয়তো পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। আমি যাই, আমার পরীক্ষাটা হয়তো ভালো হবে। এটা ভালো থাকা, এটা আমার মনে হয় সব অভিভাবকদের বোঝাটা খুব দরকার। আর এটা তো একটা বিকাশ, মানসিক বিকাশ, মনের যেমন বিকাশ হয়, মানসিক বিকাশ। যে প্রসঙ্গে আসছিলাম, তুমি তো এখনো নাচ শিখছো বোধহয়? হ্যাঁ, আমি নাচ শিখছি। কার কাছে শিখছো? আমি এখন শিখছি গুরু শ্রীমতী মলি জয়ের কাছে। আচ্ছা। তো ওনার কাছে আমি আজ বহু বছর হলো শিখছি। তার আগে গুরু মালবিকা সেনের কাছে শিখতাম। তুমি মালবিকাদির স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, মালবিকাদির কাছেও শিখতাম। আমার প্রথম শিক্ষা আমার মালদাতেই গুরু শ্রীমতী অতসী পণ্ডিত। আচ্ছা। তো ওনার কাছেই আমার পথ চলা শুরু। তারপরে আমি কলকাতায় আসি, তারপরে মালবিকাদির কাছে শিখি, এবং এখন মল্লিদির কাছে শিখছি। তবে আমার মালদা চিনি গুরু শ্রীমতী অতসী পণ্ডিত, ওনার সাথে আমার প্রতি মুহূর্তের যোগাযোগ আছে। হ্যাঁ, সেটা আমি তোমার অনুষ্ঠানে গিয়েও দেখেছি, এবং তুমি তাকে নিয়ে এসে সম্মান দিয়েছো, এটা দেখেছি। ওনার সাথে আমার প্রতি মুহূর্তে যোগাযোগ আছে। উনি যে কোনো অনুষ্ঠানে আমার সাথে যতটুকু আলোচনা করার দরকার ততটুকু আলোচনা উনি করেন। উনি আমাকে ডাকেন, উনি আমাকে একদম পুত্র স্নেহে রেখেছেন। এরকম গুরু পাওয়া তো ভাগ্যের। হ্যাঁ,
আমি 3জন পেয়েছি, সত্যি 3জন আমার ভাগ্যের ব্যাপার। পাশাপাশি আমি আরেকজনের কাছেও কিন্তু নাচ শিখি, অনলাইন শিখি। তিনি হলেন শ্রী উত্তীয় বড়ুয়া, মানে গুরুশ্রী উত্তীয় বড়ুয়া। দাদার কথা তো তুলনায় নেই, কারণ দাদা আমাকে আমার জানা ছিল না। হ্যাঁ, দাদার কাছে আমি অনলাইন ক্লাস করি। তো দাদা একদম মাটির মানুষ, আমাকে একদম নিজের ভাইয়ের মতো করে নাচটা শেখাবে এখন। বাহ। আর এই যে তোমার মধ্যে যে খিদেটা, শেখার খিদেটা, আমার মনে হয় কোনো শিল্পীর শেখার খিদে নষ্ট হওয়া উচিত না। একদম না, মানে শেষ মুহূর্তে করে আমি শিখেও যাব, আমি শেখাই, জানার শিখাবো। জানার কি আর শেষ আছে? আর শেখাতে হলে তো আমাকে শিখতে হবে। আর এটা তো খুব বড় একটা এক্সারসাইজ, যেটা তুমি শিখছো সেটাই তুমি শেখাচ্ছো, এটা তো চলছে। মানসিক এক্সারসাইজও বলে ভীষণ এক্সারসাইজ। এখনকার বাচ্চা কাচ্চাদের মধ্যে যারা আসে তোমার কাছে নাচ করতে, আমি একদম ছোটদের কথাই বলি, তাদের মধ্যে কি দেখছো নাচের বিষয়? ওই যে বললাম, তাদের আগ্রহ প্রচুর। আমি সবসময় বলি যে একা হয়তো কোনো জিনিস হয় না, মানে নাচ গান একটু গ্রুপের মধ্যে 5-10 জনের মধ্যে করা খুব ভালো, কারণ পাশাপাশি একজনকে দেখে সে কি নাচ করছে সেটা দেখে আরেকজনের আগ্রহটা বাড়ে, উৎসাহ বাড়ে, আগ্রহ বাড়ে। তো সেই ব্যাপারে আমার মনে হয় যে বাচ্চাদের একটু গ্রুপে নাচ শেখানোই, দলগতভাবে নাচ শেখানোটা খুব জরুরি। নাচটা আমি বিশ্বাস করি, নাচের যদি একটা ট্রুপ বা গ্রুপের মধ্যে থাকে, জিনিসটা দেখতে যেমন খুব ভীষণ মানে সুন্দর, ঠিক সঙ্গে সঙ্গে যারা একটু পিছিয়ে থাকা তাদের মধ্যে না একটা উৎসাহটা বাড়ে এবং আগ্রহটা বাড়ে। অবশ্যই ও ভালো করছে, আমাকেও ভালো করতে হবে, মানে আমি সামনে যাবো। এবার যদি বলি যে আমার সব বাচ্চাই ভালো নাচ, সমান ভালো নাচ করে, সবার ধারণ শক্তি ক্ষমতা এক নয়। হয়তো সে চাইছে, কিন্তু হয়তো তার মধ্যে কারোর মধ্যে হয়তো মুদ্রাটা ভীষণ ভালো, কারোর মধ্যে হয়তো এক্সপ্রেশনটা খুব ভালো, বা কেউ হয়তো পশ্চার খুব ভালো দিচ্ছে, তো কারোর মধ্যে পারে হয়তো সবকটাই খুব ভালো। তো যার মধ্যে যেই কমতিটা রয়েছে, একে অপরকে দেখে সেই জিনিসটা শেখে। তার আসলে ভালোর তো কোনো ডেফিনেশন নেই, কোনো সংজ্ঞা হয় না কার কোনটা ভালো আর কার কোনটা। এবং এটাও আমি মানে বিশ্বাস করি দেবরাজ, বন্ধু বলে জিজ্ঞাসা করি যে একটা মানুষের কোনটা অ্যাকচুয়ালি ভালো ভেতরে রয়েছে, এটা হয়তো অনেক পরের বয়সে এসব প্রকাশ পায়। একদম, যে সে সেটা ভালোবাসে, তার বয়স মানে কখন যে প্রকাশ পাবে সেটা কিন্তু প্রকাশ পাবেই। মানুষের ভেতরে যদি সেই গুণটা থাকে প্রকাশ পাবে। এটাই। অন্য ধারার নাচের প্রতি তোমার কি ধারণা? আমার সব রকম নাচ ভীষণ ভালো লাগে, যদিও আমি পারি না সব রকম নাচ, মানে নাচটাই ভালো লাগে আমার, নাচটাই ভালো লাগে। এবং যদি মানে নিয়ম শৃঙ্খলা বেঁধে, যেগুলো নাচের নিয়ম শৃঙ্খলা রয়েছে সেগুলো অনুযায়ী যদি নাচটা, যে কোনো নাচটা ঠিক মতো হয়, তাহলে সব নাচ ভালো। সব নাচ ঠিক ঠিক, কোনো নাচ খারাপ নয় না। সেটাকে মানে আমরা খারাপ করছি কিছু ব্যাপার যার মধ্যে আমরা নিয়ে আসছি, যেটা খারাপ করছে, কিন্তু নাচ প্রত্যেকটাই ভালো। সেটা আমরা কিভাবে পরিবেশন করছি সেটার উপর নির্ভর করছে। তোমার কাছে যে বাচ্চারা নাচ শিখতে আসে, যেহেতু এই প্রশ্নটা করছি কারণ তুমি ক্লাসিক্যাল ডান্সার এবং ক্লাসিক দিয়ে তুমি শুরু করো, বাচ্চাদের মধ্যে একটা জিনিস থাকে কি, প্রথমে একটু গানের সঙ্গে নাচবো, একদম, হ্যাঁ, আর হিন্দি গানের ব্যাপারটা তো এখন হয়েছে, তাছাড়া একটু গানের সঙ্গে নাচবো, তখন ক্লাসিক্যাল ওই মুদ্রা এগুলো করতে তখন বেশ 6-7 মাস প্রথমে একটু বেগ পেতেই হয়। এটা তো কারণ একজন বাচ্চাকে যে শুরু থেকেই শুরু করছে আর কি, যে কিছুই জানে না, তাকে শুরু করতে হলে আমাকে তো মুদ্রা থেকে শুরু করতে হয়। নাচে আসার আগে আমাকে মুদ্রাটা জানতে হবে। তো তখনই বাচ্চাটার একটু হয়তো, কোনো বাচ্চা হয়তো খুব তাড়াতাড়ি ভীষণ ভাবে নিচ্ছে ব্যাপারটা, হয়তো কোনো বাচ্চার আগ্রহ একটু কম হচ্ছে, তো সেই আগ্রহ কিন্তু বাবা মাকে জোগাতে হবে যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা মন্দ। হয়তো ক্লাসে আমি ঘন্টাখানেক নাচ শেখালাম বা সপ্তাহে 1 দিন নাচ শেখালাম, কিন্তু বাড়িতে তো অভ্যেসটা বাবা মাকে করাতে, যেহেতু সে বাচ্চা, সেহেতু তাকে একটা রুটিনের মধ্যে রাখতেই হবে। যেমন পড়াশোনার একটা রুটিন রয়েছে, এই সময় আমি পড়তে বসবো, নাচেরও একটা রুটিনের প্রয়োজন, যে এই সময়টা আমার নাচের, আমি এই সময় নাচটা করবই। এটা যদি থাকে তাহলে বাচ্চাটার হতেই হবে, নিশ্চয়ই হতেই হবে।
আপনাদের একটা কথা বলি, ও যেমন একজন ভীষণ ভালো নৃত্যশিল্পী, তার সঙ্গে একজন স্টাইল আইকন, সেটা ওকে দেখেই বুঝতে পারছেন, এবং অসম্ভব সুন্দর করে থাকেন। এইটা রহস্যটা কি? আমি মোটেই স্টাইল আইকন নই। অনেকের কাছে তুমি স্টাইল আইকন, সে খবর আমার কাছে আছে। সেটা হয়তো আমার জানা নেই, তবে আমি স্টাইল আইকন হব আমার মধ্যে এমন কিচ্ছু নেই। হ্যাঁ, নিজেকে ভালো রাখতে জানি, আমি ভালোবাসি। আমার যতটুকু মনে হয় যে একজন শিল্পী, আমি এখনো শিল্পী হইনি, যাই হোক, একজন শিল্পী হতে গেলে সুন্দর হতে হয়। এবার বলবেন যে চেহারা তো সবার সুন্দর নয়, ভগবান যেভাবে পাঠিয়েছেন, অবশ্যই তাই, ভগবান যেভাবে পাঠিয়েছেন আমি সেই রকম, কিন্তু সেটাকে গুছিয়ে রাখাটা আমার কর্তব্য। আমি যেখানে সেখানে যেইভাবে হোক একটা চুল চলে গেল বা যে কোনো পোশাকে আমি চলে গেলাম, সেটা নয়। আমার বসার ধরন, আমার কথা বলার ধরন, বা আমি কিভাবে নিজেকে একজনের সামনে নিয়ে আসবো, প্রেজেন্টেবল, হ্যাঁ, সেটা আমি একটু ভালোবাসি আর কি। এবার সেটা স্টাইল আইকন, অনেককে তুমি উৎসাহ দেবো, তুমি আমাকে উৎসাহ দেবো এই ব্যাপারে। আমি নিজে উৎসাহিত হই তোমার এই নিজেকে সুন্দর রাখার পেছনের ব্যাপারটায়। আচ্ছা, তোমাকে একটা কথা আমি বন্ধু বলেই জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আজ বেশ কিছু জায়গায় দেখা যায় যে আমার মনে হয় পোশাক এবং সাজ সেটাকে প্রাধান্য দেওয়ার জন্য নাচটা করছে, নাচের জন্য ওইগুলো সেটা কোথাও প্রাপ্ত হচ্ছে, এটা কি মনে করো? হ্যাঁ, কোথাও হয়তো সাজ প্রধান, কোথাও হয়তো শুধু নাচটাই প্রধান। আমার মনে হয় নাচ প্রধানটাই খুব জরুরি। হ্যাঁ, অন্য ক্যারেক্টারের সাথে আমি কি ড্রেসটা করলাম, আর সেটা যেমন খুব একটা ম্যাটার করে, সেটা তো দরকার। আমার কোন ক্যারেক্টারের সাথে কোন পোশাকটা মানানসই সেটা দরকার। হ্যাঁ, তবে প্রপার ওয়েতে যাওয়াটা খুব দরকার। আমি যাই হোক করে যেমন নাচ করতে পারবো না, সবটাই উচ্চ মাত্রায় কি না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয় আমার মতে। অতিরঞ্জিত ভালো নয়। একটা সবকিছুর একটা বিধি নিষেধ আছে, বই খুললেই দেখতে পাবে, বা কিছু গাইডলাইন রয়েছে, রয়েছে যে এইটুকুর মধ্যেই বা এর বাইরে কোনো কিছু অতিরঞ্জিত কোনো কিছু ঠিক নয় আর কি। এটা তো একটা ভীষণ মানে দিক, এটা আমার আজকাল খুব চোখে পড়েছে। হ্যাঁ, অতিরঞ্জিত ব্যাপার চলে আসে, মানে সেটা বোধহয় বিশেষভাবে রিল এবং ছবি তোলা, ভিডিও, এই সমস্ত বেশি, মানে ওটার দিকে নৃত্যশিল্পীরা বেশি আগ্রহী। দর্শক বা শ্রোতাদের এখন তো রিলের যুগ, 3 মিনিট বা কয়েক সেকেন্ডের রিল ভিডিও, পাশাপাশি কিন্তু ইউটিউবে ভালো রকম শাস্ত্রীয় নৃত্যের ভিডিও রয়েছে, সেটা দেখলেও অনেকটা শেখা যায়, মানে অনেক কিছু জানা যায়। এই শেখা যায় থেকে বলছি, এখন অনেকের গুরু হচ্ছে ইউটিউব। সে গান বলো, নাচ বলো, আবৃত্তি বলো, এবং সেটা ফল হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে করোনার পর থেকে। মানে তোমার গুরুকে, তিনি হচ্ছেন ইউটিউব। তো ঠিক আছে, এই ইউটিউব গুরুর সম্বন্ধে তোমার কি ধারণা? ইউটিউব যে আমি দেখি না তা কিন্তু নয়, ইউটিউব আমিও দেখি। শেখো কি, মানে ওটা তো শেখার জায়গা নয়। শিখি না, তবে ইউটিউবটা দেখি, কাজ হচ্ছে ভালো, কার কাজ হচ্ছে ভালো, কিছু জানার তো জানার শেষ নেই। তবে সেম জিনিসটা আমার মনে হয় মানে গুরু হতে তো পারে না কখনো না। তাহলে তো এত গুরু রয়েছে, তাহলে তো প্রয়োজনই ছিল না। তাহলে তো ইউটিউব থেকেই সবাই গুরু হতে। কারণ নাচ গান তো গুরুমুখী বিদ্যা, তো গুরুর সামনে ছাড়া এগুলো হয় না একদম। তোমার স্কুল মানে তোমার আমার নাচের স্কুল? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমার মালদায় একটি ছোট প্রতিষ্ঠান আছে, যার যেই ছোট প্রতিষ্ঠানটির অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যে 6টার সময়, অনুষ্ঠান শেষ হয় রাতে 11টার সময়, এবং প্রেক্ষাগৃহ পরিপূর্ণ থাকে। এবার ওই বলবে। হ্যাঁ, মানে আমি একটু চেষ্টা করি। আমার স্কুলের শুরু থেকে একটু বলি, আমার ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমি নাচ শেখাবো। আচ্ছা, এটা আমার তোমাকে একটু কাটছি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার গুরু মালবিকা দিদি একটি পডকাস্টে এসেছিলেন, এরকম মজার একটা কথা বলেছেন। দিদিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি শেখাতে বেশি আগ্রহী না মানে পারফর্ম করতে বেশি আগ্রহী?
দিদি বলেছিলেন আমি Performance-এ পারফরমেন্স বেশি বিশ্বাসী, ভাল লাগে আমার ছাত্রছাত্রীরা আমাকে রাগ করবে, কিন্তু সেটাই। হ্যাঁ। কিন্তু এখানে আবার শিষ্য অন্য কথা বলছে। হ্যাঁ, আমার ছোট থেকে একটা তো লক্ষ্য থাকেই। তো আমার নাচ নিয়ে একটা লক্ষ্য ছিল যে আমি বাচ্চাদের শেখাবো, আমি যেভাবে শিখে এসেছি আমি ঠিক কিন্তু সেভাবেই শেখাই। আমার নাচের শেখানো, কত বছর হলো? আমি 2001 থেকে নাচ শেখাই। বাবা, বহু বছর। হ্যাঁ, 2001 থেকে নাচ শেখাই, এবং অবশ্যই আমার গুরু শ্রীমতী অতসী পণ্ডিতের পারমিশন নিয়েই আমার নাচটা শেখানো শুরু হয়। তখন আমি বাড়িতে গিয়ে শেখাতাম। এখন আমার ব্যাচ হয়েছে, আমার বাড়িতেও ক্লাস আছে। তো যাই হোক, সেটা কালের নিয়মে সেটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি নাচ শেখানো শুরু করি 2-3 বাচ্চা দিয়ে। এখন সেটা হয়তো অনেকটা এগিয়েছে। আমার খুব ভালো লাগার একটা জায়গা, আমার ভালো থাকার জায়গা, আমার সুস্থ থাকার জায়গা। পুরনো ছাত্রীদের সঙ্গে তো নিশ্চয়ই যোগাযোগ একদম আছে। হ্যাঁ, কারণ পুরনো তো থাকতেই হবে, এবং মানে প্রাক্তন না থাকলে তো হবে না, প্রাক্তনটা থাকতেই হবে। বিকজ সবার একটা বিধিনিষেধ আছে। কেউ কোথাও কারোর বিয়ের জন্য নাচ ছাড়া হয়ে যাচ্ছে, কেউ পড়াশোনার জন্য নাচ ছেড়ে দিচ্ছে, কেউ বা বাড়ির প্রেশারে নাচ ছেড়ে দিচ্ছে। নাচ ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। তো চলছে পথ চলা, প্রতিনিয়ত শেখাতে হচ্ছে। আমার যে শেখানো বন্ধ, আজকে যাকে আমি হয়তো হাতে ধরে তৈরি করেছি, আগামীকালও সে নাও থাকতে পারে। আবার নতুন করে একজনকে শেখানো, হ্যাপি। আমি তা নিয়ে কোনো সময় কোনো রকম হতাশায় ভুগি না, কারণ আমি জানি আমাদের প্রফেশনটাই এরকম, প্রতিনিয়ত শিখিয়ে যেতে হবে। এবং যেটা আমি ভেবেছিলাম যে আমি মালদায় নাচ শেখাবো এবং নাচের জন্যই হয়তো সবাই আমাকে একটাকে চিনবে বা কিছু, হ্যাঁ, আমাকে নাচ নিয়ে হয়তো চেনে, মালদায় কয়েকজন মানুষ চেনে। স্কুল চলছে, ভালো চলছে। আমার স্কুলের নামটা বলো। আমার স্কুলের নাম শিবরঞ্জনী। আমার এই স্কুলের নামটা দেওয়ার পিছনেও একটা, স্কুলের নাম কি দেব, আমি যে কিন্ডারগার্টেনে পড়তাম দোলনা স্কুলে, তুমি তো ওখানকার দোলনায় পড়তে। হ্যাঁ, দোলনা শিশু শিক্ষা প্রতিষ্ঠান, সেই স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন আমাদের বড় আন্টি, যাকে আমরা বলতাম। বড় আন্টির দেওয়া আমার স্কুলের নাম। বাহ, এটা একটা ভীষণ বড় প্রাপ্তি। মানে সেই সময় আমি যখন স্কুলে পড়ি, তখন ক্লাস আপার কেজি বা লোয়ার কেজিতে আমি বড় আন্টিকে বলেছিলাম আমি নাচ করবো, স্কুলের প্রোগ্রামে নাচ করবো। সেই থেকে আমার স্কুলের যে কোনো অনুষ্ঠানে, স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরেও স্কুলের অনুষ্ঠানে নাচ শেখানো অব্দি আমি ছিলাম। এখন দোলনা স্কুলটা নেই, এখন আন্টি স্কুল উঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, কিন্তু আন্টির এই অবদান আমার চিরদিনের একটা কৃতজ্ঞতা। আন্টি ভীষণ ভাবে ব্যাক সাপোর্ট করতেন সব সময়। সাপোর্টটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, খুব সাপোর্ট। আমার মনে হয় একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরেও না, মানসিক সাপোর্ট বা পেছন থেকে সাহস জোগানোর সাপোর্ট খুব ভীষণ প্রয়োজন। খুব দরকার। সাপোর্ট না হলে এগোনোটা খুব অসম্ভব ব্যাপার। বড় আন্টি খুব ভালো, এবং আন্টিদের প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক। স্কুলের নামটা মানে আমারও এক বাক্যে ভীষণ পছন্দের আর কি, তখন আন্টির এই নামটা দেওয়া। তো এইভাবেই চলছে, এখনো চলছে। আগামীতে শিবরঞ্জনকে নিয়ে তোমার কি ভাবনা চিন্তা আছে? কলকাতায় হবে নাকি? খুব ইচ্ছে আছে। ওটা তো পরের স্বপ্ন, কলকাতাতে নিয়ে আসা। আচ্ছা, তোমাকে এই বিষয়ে যখন বড় আন্টির কথা হলো, স্কুলের কথা হলো ছোটবেলায়, আমাদের প্রজন্ম পর্যন্ত আমি একটা জিনিস দেখি, তারপরের প্রজন্মতেও একটা জিনিস দেখেছি, যে আমরা কোথাও একটু খুব বাধ্য ছাত্রছাত্রী ছিলাম, যে তারা প্রত্যেকেই গুরুজনদের কথা শোনা, স্যার ম্যাডামদের কথা শোনা, বা তাছাড়া আমরা যা শিখেছি, কেউ গান, কবিতা, আবৃত্তি শিখেছি, তাদের কথা শুনে, এবং এখনো গুরুবাক্য মাথায় থাকে। এখনকার বাচ্চাদের মধ্যে এই বাধ্যতা ব্যাপারটা আছে, নিজের থেকে করে? সবার মধ্যে নেই, আবার নেই বললেও ভুল হবে, অনেকের মধ্যেই আছে। সেটা হয়তো গুরুর প্রতি সম্মান খুব কম। কারণ যদি 40 জন সম্মান করেন, তো 60 জনের বাড়ি থেকে সেই ব্যাপারটা চলে যায়। কারণ বারবারই বাড়ির কথা আসছে। হ্যাঁ, কারণ এখন যেটা দাঁড়িয়েছে, শাসন
করা যাবে না। বাবারে। কিন্তু আমরা যেটা জানি যে শাসন ছাড়া শিক্ষা হয় না। তো বাচ্চার শাসন তো বাচ্চাকে তখনই করবে যখন বাচ্চা দুষ্টুমি করবে, তখনই শাসনের প্রয়োজন। বা যদি বাচ্চা নাচের ক্লাসে বা পড়াশোনার ক্লাসে যদি হোম টাস্ক যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো প্র্যাকটিস না করে আসলে তখনই তাকে শাসন করা হয়। কোনো শিক্ষক বা কোনো গুরু কখনোই ক্লাসে শাসনের জন্য যান না, তারা শেখাতেই যান। এবং আমার মনে হয় শাসনটাও প্রয়োজন। হ্যাঁ, আমরা তো শাসনেই মানুষ হয়েছি। আমি তোমার একটা ছোট ঘটনা বলি। আমি তখন কবির সেন বরাটের কাছে নাচ করছি। হ্যাঁ, তো সব ছেলেরা সামনে অনুষ্ঠান, নাচ করছি। বসে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে কাকু। ভুল হচ্ছে, বকছে, বলছে। শেষে উনিও থাকতে না পেরে খুঁড়িটা ছড়ে গেছিল। আবার ঠিক সেই জিনিসই বেশ কিছুদিন আগে আমি যার কাছে আবৃত্তি শিখি, শুভদীপের কাছে। শুভদীপ আমার থেকে ছোট বা বন্ধুস্থানীয়, কিন্তু আমি তো সে তো আমার একেবারেই গুরু। একদম। মানে একটা উচ্চারণ দুবার ভুল করলাম, ওর হাতের সামনে পারফিউমের বোতল ছিল, ওটা ছুঁড়েও মেরেছিল আমাকে। এবং আমি পারফিউমের বোতলটা তুলে ব্যাগে করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো এই যে ছোড়াছড়ি গুরুদের এবং গুরুদের শাসন, এটাতেই আমরা অভ্যস্ত। ওটা না হলেই আমাদের কেন একটা খারাপ লাগে। বাবা মা বাড়িতে বকেন না? আমরা তো স্কুলে মার খেয়ে এসে বাড়িতে মার বলতাম না, যে আরো মার খাবো। কারণ প্রাইভেটে পড়তে গিয়েছি, হয়তো পড়া করে যাইনি, মার খেয়েছি। আমার সব থেকে আফসোসের জায়গা, আমার যে কোনো প্রাইভেটের কাছে আমার দাদা ছিল, মানে একই সাথে দাদাও পড়তো। মানে সুতরাং আমার পড়া না করে আসলে সেটা বাড়িতে জানবেই যে এইভাবে আসবেই খবর। মা আরো বলে পাঠাতেন যে প্রাণে বাঁচিয়ে রেখে যতটুকু করার, কিভাবে পড়া আদায় করতে হবে সেটা আদায় করবে। এবং আমার নাচের টিচারকেও বলা ছিল যে যেভাবে নাচ নিতে হয় সেভাবে তুমি নিয়ে নেবে। এখন তো সম্ভব। আমরা এখনো বকা খাই নাচের টিচারের কাছে। আমি এখনো খাই। শুধু নাচ টিচার নয়, আমরা তো বয়োজ্যেষ্ঠদের কাছে ক্রমাগত বকা খাচ্ছি, বা বন্ধুরাও বন্ধুদেরকে অনেক সময় এই ধরনের বকছি। বাড়িতে কি মা বাবা বকছে? সেটাই তো কথা। কিন্তু এখনকার ছেলেমেয়েরা একদম নিতে পারে না। ছেলেমেয়েরা নিতে পারে, বাবা মায়েরা নিতে পারে না। ঠিক কথা। বাচ্চারা নিতে পারে, কারণ বাচ্চারা বকা খেলে, বাড়িতেও বাচ্চারা যখন বাবা মায়ের কাছে বকা খাবে তখন কিন্তু বাচ্চারা কাঁদবে। তখন যদি বাবা বকে তখন মায়ের কাছে ছুটে যাবে, বা মা বকলে বাবার কাছে ছুটে যাবে। এটা হয়। তাহলে কি আমরা বলছি বাবার সাথে আর মিশবে না? কিন্তু যখন টিচার বকছেন, তখন হয়তো বাড়ি থেকে বাড়ির বাইরে গিয়ে বলছেন, বা ক্লাসের বাইরে গিয়ে বলছে যে আমি আর কালকে ক্লাসে আসবো না, তখনই বাচ্চাটা সেই কথাটা কি গার্জেন কিন্তু প্রাইভেটে দিচ্ছে, ঠিক আছে তোকে আর শিখতে হবে না, উনি বকেন। তা দেখছেন তো একটা কথা, যে আপনাদের প্রতি আমাদের কিন্তু অভিযোগ, শুধু আমার নয়, আমার এখানে আসা সমস্ত বন্ধু শিল্পীরাও একই কথা বলে। অভিযোগটা আপনাদের, বড়দের প্রতি, ছোটদের প্রতি নয়। আর আপনারা বোধহয় কোথাও ভুলে যান যে আপনারাও একটা সময় ছোট ছিলেন, আর ঠিক আমাদের মতো করেই আপনারাও বড় হয়েছেন, বকা, মার, শাসন সবকিছুতে। এবং আমি বলি যে সব বাবা মা কিন্তু নয়, হাতে গুনে হয়তো কয়েকজন, কিন্তু সেই কয়েকজন এত বেশি মাত্রায় সেটা করেন এবং অতিরিক্তই চলছে আজকাল, ভীষণ ভাবে অতিরিক্ত চলছে। আচ্ছা, তোমার একটা বিতর্কিত প্রশ্ন, যে এই মুহূর্তে কলকাতা সহ বা পশ্চিমবঙ্গের মেয়েদেরই বলছি আমি, মেয়েকে, যে পুরুষ নৃত্যশিল্পীরা রয়েছেন তাদের মধ্যে কার কাজ সবচেয়ে বেশি ভালো লাগে? তুমি ছাড়া। একটা বিতর্কিত প্রশ্ন করি। অবশ্যই। অন্যরা রাগ করতেই পারেন, তো জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তোমরা যারা পুরুষ নৃত্যশিল্পী, বারবার পুরুষ কথাটা বলছি, অনেকে রাগ হতে পারে, কিন্তু এটা খুব বাস্তব কথা। মানে যখন আমরা বলি তখন এই ছেলেটা নাচ করে, তখন বলতে পারি, কিন্তু আমরা যখন বলি আমরা পুরুষ নৃত্যশিল্পী, তখন বলে আমরা পুরুষ কেন আলাদা করে। মানে এই ন্যাকামোগুলো তো সমাজে ভীষণ ভাবে হয়, এটাকে আমি কোট আনকোট ন্যাকামি বলবো। মানে আমরা নাটক করতে খুব ভালোবাসি। ঠিক আছে, তো যাই হোক, মহলে নাটকটা বেশি। এমনি তো আমাদের শুনতেই হয়, নাটক করি, নাটক করতে যাই, ঠিক আছে। যেটা বলছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কজন পুরুষ নৃত্যশিল্পী রয়েছেন, কাকে সবচেয়ে এগিয়ে লাগে, তোমার খুব ভালো লাগে? কোহিনূর সেন বরাট, ভুবনদার। হ্যাঁ, মানে তার ভালো লাগার কারণ হলো তার ভার্সেটাইলিটি, সব রকম। একদম।
উনি সব ব্যাপারটা একভাবে যেভাবে একসাথে করেন সেটা আমার খুব পছন্দের। এবং বকুলদার কাছে পুরুষ নৃত্যশিল্পী কিন্তু প্রচুর 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 প্রচুর। তার মধ্যে একজন রয়েছে বাপ্পা দ্রাবিড় চট্টোপাধ্যায়। আমাদের কাছে সবাই ডাক নামে পরিচিত। ও ভীষণ প্রিয়, আমার ভীষণ প্রিয়। বকুলদার কথা তো হয়, এবং অনেকেই খুব ভালো কাজ করছেন। একদম একদম নো ডাউট করছেন, অনেকেই করছেন। অর্ণবদা রয়েছে, অর্ণব বন্দ্যোপাধ্যায় উঠছে, ওনারাও প্রচুর কাজ করছেন। এটা আমার ভালো লাগার মধ্যে। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার উত্তরও আমি জানা, কারণ আমাদের দুজনের পছন্দটাই সেম। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে কটা নৃত্যনাট্য আছে তার মধ্যে কোন নৃত্যনাট্য সবচেয়ে তোমার প্রিয়? আমার তো প্রিয় ভীষণ চিত্রাঙ্গদা, খুব প্রিয়। আমার চিত্রাঙ্গদার সঙ্গে আরেকটি আছে রক্তকরবী। তোমার শুধুই চিত্রাঙ্গদা। আমার চিত্রাঙ্গদা ভীষণ প্রিয়। এবং ওর যে নাচের স্কুল, তাতে যে অনুষ্ঠান গেল কিছুদিন আগে, তাতে চিত্রাঙ্গদা খুব ছোট্ট ভাবে হয়েছে, এবার বড় করে চিত্রাঙ্গদা করেছো। হ্যাঁ, বড় করে করেছো। ওই যে বললাম, এখন অডিয়েন্সের ওই অতক্ষণ ধরে বসে ধৈর্যটা তাদের নেই। একটা জিনিস অনেকক্ষণ দেখবে, এই ধৈর্যটা। আমি বিভিন্ন ধরনের নাচ করছি, সেটা যেমন দেখেছে, হয়তো তুমি দেখেছো যে তারা বসে থেকেছে। কিন্তু বললামই সন্ধ্যা 6টা থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত, কিন্তু তাদের ভিন্ন 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 অনুষ্ঠান আসছে। কিন্তু একটানা চিত্রাঙ্গদা আমি দেখেছি তারা ধৈর্যচ্যুত হচ্ছে। হ্যাঁ, তো যে কোনো ব্যাপারেই আর কি। এবার অডিয়েন্সে তো সবাই যে সবকিছু বোঝে সেরকম অডিয়েন্স তো নয়, তো বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে। তো সুতরাং ওই আর কি, কিছু করার আগে 10 বার ভাবতে হয় যে এটা করবো বা এটা পুরোটা করবো, হয়তো তাহলে পুরোটা এখন বসে থাকবে। কারণ আমাদের তো সবটাই দর্শক নিয়ে 3 মিনিটের এখন এসে দাঁড়িয়েছে। আরো কম হলে আরো ভালো হয়। রিলস মানে আগে পডকাস্ট আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টার হতো, এবং এখন সেটা 8 ঘন্টায় এসে দাঁড়িয়েছে, আরো কমে যাবে। এতে যে শিল্পীর কি গল্প শোনা যায় জীবনের, আমার জানা নেই। যাই হোক, কারণ আড্ডা মারলে বসলে বাঙালি, তার মধ্যে আড্ডা মারতে বসলে এমনি সময় শেষ আছে, কথা কি কোনো শেষ আছে জানার নেই তো। একেবারেই এটা সিনেমা দেখার নেশা আছে? একদম না, দেখো না। মানে সিনেমা দেখার নেশা আছে, তবে ওই হলে যেতে হবে, একা যাব, এটা একটু আপত্তি আর কি আমার। কেউ সাথে, সে যে কেউ হোক, কেউ সাথে গেলে তখন ওই সঙ্গীটা খুঁজে পাওয়ার খুব সমস্যা। কাকে নিয়ে যাব সাথে, ব্যস্ত তো সবাই। আচ্ছা, একটা মজার ঘটনা, আবারও পুরুষ কথাটাই বলছি, মজার ঘটনা পুরুষ টিচারদের ক্ষেত্রে হয়, ছাত্রীরা ঘন ঘন প্রেমে পড়ে। মানে এটা আমি আমার বাচিক জগতে অনেক এদের দেখেছি, বন্ধুদের, যাদের নাকি ক্রমশই ছাত্রীরা প্রেমে পড়ে। গানের ক্ষেত্রেও দেখেছি মাস্টারমশাই প্রেমে পড়ে ছাত্রীদের, এবং সেই মাস্টারমশাই যদি সুন্দর হয়, মানে স্মার্ট হয়, তাহলে তো অবশ্যই। সেরকম আছে অভিজ্ঞতা? না, আমার এরকম অভিজ্ঞতা কেন নয়, কারণ আমি একটা কথা বলি, আমি না একটু রাগী গোছের মানুষ, একটু স্ট্রেট রাগী গোছের মানুষ না হলেও সেটা নিয়ে থাকে আর কি। হয়তো বা, তবে একটা পাস করে দিলাম, তবে একটা গন্ডি আছে আমার স্টুডেন্ট টিচারের মধ্যে। আমার স্টুডেন্টদের সাথে, বড় স্টুডেন্ট যারা, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। এবং ক্লাসের পরে আমরা হয়তো আড্ডাও দেই, কিন্তু ক্লাস চলাকালীন কেউ হয়তো বলতেই পারবে না যে আমি এরপরে এই আড্ডাটা দিয়েছিলাম। তো সেই দূরত্বটা আছে, এবং সেই রকম অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিনও আসেইনি, হয়নি। সেই অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। সবাইকে সাহায্য করেছি, একদম হয়তো দাঁড়িয়ে থেকে পাহারা দিয়েছি। দিদিদের কথাই বলি, দাঁড়িয়ে থেকে পাহারা দিয়েছি, অবধি এখানে দাঁড়া। সেটা তো আমার সকল ভাইরাই দিদিদের কোথায়, যেসব দিদিরা প্রেম করেছেন বাড়িতে, তাদের তো এটা করেছি আমরা। বন্ধুদের তো আছেই। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্প চর্চা নিয়ে তোমার কি ধারণা? খুব ভালো। সেটা কি 4 তারিখের পরের ধারণা ভালো, না তার আগের থেকেই ভালো? সেই প্রসঙ্গে আমার মতে না যাওয়াই ভালো, কারণ আমার সেই ব্যাপারে অভিজ্ঞতা একটু কম। কারণ আমি রাজনীতিটা খুব কম বুঝি, এবং বুঝতেও চাই। অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান হয়েছে,
কারণ তোমাদের ওখানে কার্নিভালে তো তুমি করেছো বোধহয়। কার্নিভাল হয়েছে, কিন্তু আমি কার্নিভালে করি। করেন। কারণ আমার কার্নিভালে না করার কারণ হয়তো আমি যেই ফর্মটা করি সেটা হয়তো ওখানকার জন্য নয়। তো সেই জন্য আমি কার্নিভালে কোনোদিনই পারফর্ম করিনি। আমি রীতিমতো অনুষ্ঠান দেখতে যেতাম, যাই, আমি অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসি এবং যে কোনো অনুষ্ঠানে এই যাই। প্রশ্নটা আমি আসবো। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে আমি যাই। তবে ভালো, সরকারি অনুষ্ঠানগুলোও ভালো, অনেক ছেলে মেয়ে সুযোগ পাচ্ছে, যেটা দরকার, সুযোগের খুব দরকার, সুযোগ পাচ্ছে। তবে আমি একটা কথা বলতে চাই যে নতুনদেরও সুযোগ দেওয়া হোক, ভীষণ ভাবে হোক, নতুনদেরও সুযোগ দেওয়া হোক। কারণ যা প্রতিভা এখন নতুনদের মধ্যে রয়েছে না, মানে আমি অবাক হয়ে যাই। চিন্তার অতীত। হয়তো আমিও সেটা কিছুই জানি না, ওদের কাছ থেকে এত কিছু শেখার আছে। তবে সেই সুযোগটার অভাবে হয়তো সবাই চাপা পড়ে যাচ্ছে, সেটা একটু ভাবা দরকার। সুযোগটা দেওয়া হোক একদম, সেটা যেই হোক। চেয়ার তো একজন না একজনকে ছাড়তেই হবে। কতদিন আর আঁকড়ে এক রাখছে? চেয়ার তুমি কতদিন বসে থাকবে বলো? সেটা তুমি না ছেড়ে দিলেও এক সময় সেটা নিজে থেকেই সরে যাবে। ছাড়তে তো তোমাকে হবেই। ঠিক কথা। একভাবে কোনোদিনও কোনো কিছু চলতে পারে না, কোনোদিন। তুমি যে কথাটা বলে সেই প্রশ্নটাই বললাম, প্রশ্নটাই আমি আসবো। সেটা হচ্ছে আমিও বিশ্বাস করি, তুমিও বিশ্বাস করো, সেটা আমি জানি, কারণ আমাদের এই নিয়ে বহু কথা হয়েছে। অনুষ্ঠান দেখাটা খুব প্রয়োজন, সেটাও এখন ভীষণ শিল্পীদের মধ্যে ল্যাক করছে। দেখে না, ধৈর্য নেই, শুধু আমারটা করবো, করে চলে করে আসবো। বেরিয়ে আসবো। কি অদ্ভুত না? হ্যাঁ, শুধু আমাকেই যেন দেখা হয়েছে করতে, আমারটা করবো, আমি আর কারোরটা কিছু শুনবো না। ঠিক এটাই যদি আমার সাথে হয়, মানে আমি যখন পারফর্ম করছি, আগের শিল্পী যদি বেরিয়ে চলে যায় সামনে দিয়ে ডাক্তার করতে করতে, ভালো লাগে কি সেটা? তখন কি সেটা ভালো লাগবে? তখন সেটা ভালো লাগবে না। কত কিছু শেখার আছে এখন, তো প্রতিভার শেষ নেই। এক একজন, আমি তো অনেক জায়গায় একভাবে যে আমি কবিতা বলতে যাব না, তোমরা আমাকে আমন্ত্রণ করেছো, আমি উঠবো না, আমি শুনতে যাই। শুনতে যাও। কি কাজ হচ্ছে, শেষ আছে কোনো কিছু? শেষ তো নেই। বন্ধু বান্ধব মানুষ তারা কি কাজ করছে, নতুন ভাবনা চিন্তা। একদম, কতজনের কাছ থেকে কত কিছু শেখার আছে। তো আমি আমারটা হয়ে গেল, বেরিয়ে গেলাম, এটাতে আমি ভীষণ ভাবে, এবং এটা আমরা বিশ্বাস করি বলেই ও সুদূর মালদায় অনুষ্ঠান করেছে, আমি এখান থেকে মালদায়, এটা আমার বিশাল বড় পাও। মানে এবং গাড়ি করে, মানে বাই রুট গিয়ে আমি পুরো অনুষ্ঠানটা দেখে 6টা থেকে 11টা অব্দি টানা বসা। আমি ওকে দেখিনি, বা আমি মাঝে মধ্যে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম অনুষ্ঠান চলাকালীন, দেখলাম যে ও ঠাই বসা। এটা আমার বিশাল প্রাপ্তি। এবং সেই প্রাপ্তিটা আমার হলো যে আমার সন্দীপ প্রোডাকশন থেকে, আপনারা সবাই জানেন, কাছের মানুষ অনুষ্ঠিত হলো বেহালা শরৎ সদনে। ও কিন্তু মালদা থেকে ছুটে এসছে এই অনুষ্ঠানটা দেখার জন্য। এগুলো দেখাটা খুব প্রয়োজন। আসতেই হতো, কারণ এত গুণী শিল্পীর অনুষ্ঠান না দেখলে তো ক্ষতি আমারই। ঠিক কথা। মানে আজকে তোমার ওখানে গিয়ে যে অনুষ্ঠান আমি দেখলাম, আর শুধু তো দেবরাজ অনুষ্ঠান নয়, শুধু কি নিবেদন হচ্ছে তা না, এই যে তোমার বাচ্চারা কিভাবে সুশৃঙ্খল ভাবে এ করলো, সেটা এসে আমি আমার বন্ধু বান্ধবদের বললাম যে এইভাবে করাতে পারিস, ওইভাবে করাতে পারিস, আলো কি হচ্ছে, মঞ্চসজ্জা এখন কি হচ্ছে, সেটা একটা শেখা। আজকে তুমি যে এখানে কালকে এলে কাছের মানুষ দেখতে, তোমরা না এলে তো এই যে কাছের মানুষের যে কনসেপ্টটা সম্যক আরফা করেছে, সেটা জানাই যেত না, জানতে পারতে একদম জানতে পারতাম না। ওই যে বললাম, না এলে আমার ক্ষতি হতো। আমি যদি না, দেখাটা খুব মানে আর রইল শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল হওয়াটা খুব দরকার। একজন শিল্পীর জীবনে সুশৃঙ্খল হওয়া ভীষণ প্রয়োজন, দেখা শোনার ভীষণ প্রয়োজন, খুব দরকার। এগুলো তো খুব দরকার, কারণ আমি একটা অনুষ্ঠান চলছে, আমি কন্টিনিউ উঠে বাইরে যাচ্ছি, আবার খাচ্ছি, আবার হয়তো খাচ্ছি। এটা খুব প্রবণতা রয়েছে অনুষ্ঠান চলাকালীন হাতে হাতে একটা ঝালমুড়ির প্যাকেট। আমি অনুষ্ঠান দেখবো খেতে খেতে, না আমি তো সিনেমা হলে গিয়েও খেতে পারি না, একদম নয়। আমি যেটা দেখছি সেটাও যদি মনোযোগ দিয়ে দেখি, আমার অনেক কিছু শেখার আছে। কারণ এখন মানুষের ভালো মন্দ বোঝার বড্ড বেশি ক্ষমতা হয়েছে। সুতরাং কোনটা ভালো অনুষ্ঠান, কোনটা মন্দ অনুষ্ঠান, সেটা বোঝা যায়, বোধ হয়েছে। সুতরাং কোনো কিছু খেতে খেতে দেখতে হবে না। অনুষ্ঠান এমন হতে হবে যেন আমি চেয়ার ছেড়ে উঠতেই না পারি, আমাকে ওখানে বসিয়ে রাখা, সেই ক্ষমতা অনুষ্ঠান সেই রকম করতে হবে, আমি যেন উঠে যেতে না পারি। তো দুই পক্ষেরই সেটা খুব প্রয়োজন।
আর একজন নৃত্যশিল্পী একটি অনুষ্ঠান দেখতে যাচ্ছে, সে তো শুধু অনুষ্ঠানটা দেখতে যাচ্ছে না, নাচটা দেখতে যাচ্ছে না, তার মনে হয় তার পোশাকটা দেখা উচিত, সবটা আলোটা দেখা উচিত, সবটা দেখা উচিত, সবটা দেখা উচিত। বাচ্চারা কিভাবে সুশৃঙ্খল ভাবে রয়েছে সেগুলো করাটা খুব প্রয়োজন। এবং আমি ধরো বাচিকের কথাই বলি, আমি একজন বাচিক শিল্পী হয়ে যখন স্টেজে যাচ্ছি এই নিয়ে আমার সাউন্ডটা ঠিক হচ্ছে কিনা, আমার ফ্লপ হচ্ছে কিনা, আমি কতটা মাইক দূরে রাখবো, কতটা কথা বলা আমার উচিত বা উচিত নয়, সেই পুরো প্যাকেজটাই আর একটা শিল্পী। আমার মনে হয় শিল্পীকে পুরো প্যাকেজ নিয়ে থাকতে হবে। একদম। আর মাথায় রাখতে হবে, মানে ধরো তোমার ওই একটা গ্রুপ ডান্স হচ্ছে, একটা গ্রুপ ডান্সে 5 জন বা 10 জন করছে, সবাই তো সামনের সারিতে দাঁড়াবে না, একটা যে কোনো একটা ছকে দাঁড়াবে। সুতরাং যারা সামনে দাঁড়াচ্ছে তারা ভালো বলে সামনে দাঁড়াচ্ছে তা কিন্তু নয়, বা যারা পেছনে দাঁড়াচ্ছে তারা খারাপ নাচ করে না। তো আমি বলি যে সবসময় যারা পেছনেও দাঁড়াচ্ছে তারাও কিন্তু সামনে দাঁড়ানোর দাবি রাখে, তারাও ঠিক সেইভাবেই তৈরি যেন প্রত্যেককে আমরা দূর থেকে, অডিয়েন্স থেকে তো আমি সবাইকে চিনতে পারবো এরকম কোনো কথা নয়, দূর থেকে দেখে বলতে পারি যে হ্যাঁ প্রত্যেকেই একই রকম কাজ করছে, হাতটা একসাথে। এটা খুব প্রয়োজন। এগুলো আমরা টিচারের কাছ থেকে শেখা, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এগুলো শেখা, তো শেখার তো শেষ নেই। আর দলে থাকতে গেলে আরেকটা খুব দরকার, সেটা হচ্ছে যেহেতু আমি একটা সময় দলে ছিলাম, তুমি জানো, সে কারণে খুবই প্রয়োজন যে আমারটা আমার হয়ে গেল ঠিক আছে তা না, তুমিও আরেকজনকে হেল্প করবে, আরেকজনকে হেল্প করবে। এই ব্যাপারে এখন তো এইসব আমাদের মেকআপ তো আমরা নিজেরাই করতাম। এই ব্যাপারে আমি ভীষণ ভাগ্যবান, কারণ আমি এটা দেখে এসেছি। আমি যখন আমার মালদার টিচারের কাছে নাচ শিখতাম, অতসীদের কাছে নাচ শিখতাম, তখনও আমরা যখন মানে দিদির কোনো বাইন্ডিংস ছিল না যে তাদের এই ড্রেসটাই করতে হবে, আমরা নিজেরাই ড্রেস করতাম, নিজেরাই মেকআপ করতাম, শুধু তৈরি করে দিদিকে দেখান। তো এখন আমি হয়তো তোমার সামনে দিদি বলছি, উনি সম্পর্কে আমার মাসি হন। আচ্ছা আচ্ছা, ওনাকে আমি মাসি বলি, যেহেতু আমার মামার বাড়ির ঠিক পাশের বাড়ি ছিল তো ওই রকম, উনিও না আমার মাসি। তো সেই সূত্রে আমি ওনার একদম পুত্র সম। তো যাই হোক, তো ওইখান থেকে দেখে শেখা। আমরা একটা নাচের পরে ড্রেস চেঞ্জ করবো, হয়তো অন্যান্য আমার ফ্রেন্ড যারা, তারা হয়তো কেউ কোমরটা বেঁধে দিচ্ছে, কেউ হয়তো গলাটা করে দিচ্ছে, কেউ হয়তো পিঠের একটা হুক লাগাতে হবে সেটা করে দিচ্ছে, মানে সবাই মিলে একটা কাজ। স্ট্রিক্টলি আমাদের এগুলো শেখানো যে তোমরা অবশ্যই হেল্প করবে। আর আমি আরো বেশি ভাগ্যবান কেন, আমার যখন অনুষ্ঠান করতে যাই আমি কিছু মা বাবাদের পেয়েছি, মানে এটা বলাটা খুব দরকার, যাদেরকে আমি না পেলে হয়তো অনুষ্ঠান করতেই পারতাম না। এই যে তুমি সামনে বসে অনুষ্ঠান দেখেছো, আমি জানি না তুমি কতটুকু কি দেখেছো, মানে ওদের কে আমি যা যা বলেছি এটা আমার ভীষণভাবে চোখে পড়ে। ওরা পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা, এমনকি তোমার স্টুডেন্টের মারা এসে আমাকে চা অফার করছে, তারা এসে পাশে বসে ঠিক আছে কিনা, কোনো অসুবিধা নেই, যেহেতু তুমি আমার গেস্ট। এবার কি হয়েছে, মানে আমার ওরা যেইভাবে আমাকে সহায়তা করে এসেছে না, মানে আমি সত্যি তার জন্য তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। মানে খুব দরকার, এবং ওরা সেটা করতে ভালোবাসে এবং সবটাই করে আমাকে ভালোবাসে। আসলে এটা আমি একটা কথা বলি, এটা আমি অন্যদের ব্যাপার তো বলতে পারবো না, এতজন একটা তো আমার জানা নেই। আমার খুব কাছে 3 জন বন্ধু, তুমি, সৌভিক, সাম্য, আমি এদের 3 জনকে দেখলাম। বিশেষত তোমার এবং সৌভিকের ব্যাপারটা আমি খুব চোখের সামনে দেখেছি বলে দেখলাম, জানি। সেটা হচ্ছে তুমি, তোমার অভিভাবক ভাগ্য ভীষণ ভালো, মানে ভালো। স্টুডেন্টদের অভিভাবকরা তোমাদেরকে প্রচন্ড ভীষণ ভাবে মান্যতা দেয়, আমার কথাকে মান্যতা দেয়, এবং সবটাই করে সম্পূর্ণটা আমাকে ভালোবাসে। কারণ একার দ্বারা সবকিছু সম্ভব হয় না। একটা অনুষ্ঠান করা একটা মেয়ে দিয়ে দেওয়ার সমান, মানে কত কিছু যে থাকে, সেটা তুমি কালকে করলেই দেখলেই কত কিছু, কত রকম পরিশ্রম থাকে, সবটা তখনই সার্থক যখন অনুষ্ঠানটা ঠিক হয়। একদম। আজকে আমরা অসম্ভব জমিয়ে আড্ডা মারলাম, অনেক কিছু জানা গেল, অনেক কিছু জানা হলো না, কিন্তু জানার তো শেষ নেই, আরো জানা হবে। এবং আমি বন্ধু হিসেবে ওকে বলি যে ওর সমস্ত স্বপ্ন পূরণ হোক, এরপরে কলকাতা একটা হই হই করে স্কুল হোক, সেখানে গিয়ে আমরা আবার হই হই করি সবাই মিলে, একদম। আর আমরা শিল্পী বন্ধুদের পাশে না থাকলে বাইরে থেকে কেউ এসে আমাদের কেউ সাহায্য না, একদম না, আমাদেরকেই আমাদের পাশে থাকতে হবে। শিল্পীদের পাশে থাকলেই অন্য মানুষরা আমাদের সেই সম্মানটা দেবে। আর নিজেদের সম্মানটা নিজেদের কাছেই সবচেয়ে তৈরি করে, এটা আদায় করে নিতে হবে। তো তোমাকে
একেবারেই ধন্যবাদ মা। একদম অনেকটাই নয়। ভালোবাসা, একদম তোমাকে অনেক অনেক ভালোবাসা। কেমন লাগলো আজকে বলো? খুব ভালো। এবং তুমি যে তোমার এই প্রোডাকশনের জন্য আমাকে যোগ্য মনে করেছো, এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা। তুমি একজন বড় মাপের শিল্পী, যার সাথে থেকে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। এইরকমই সাথে থেকো এবং ভালোবাসায় থেকো। তোমার জন্য অনেকটা ভালোবাসা। আর আপনাদের বলি, বড় শিল্পী হতে গেলে বড় মানুষ হওয়া খুব প্রয়োজন, ভালো মনের মানুষ হওয়াটা খুব বিনয়ী তো খুব প্রয়োজন। প্রয়োজন। সেইভাবেই থাকুন। আর হ্যাঁ, রোজ যে কথাটা লাস্ট বলেই যাই, সৃজনে থাকুন। নমস্কার।